আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 21 মে 6 জ্যৈষ্ঠ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আজ রাত 12টা থেকে 2 মাসের জন্য বন্ধ হচ্ছে গেমন সেতু। শিলচর কালাইন সড়কই বিকল্প। 20 পাও জুলে সিঙ্কিং জোনে এলিভেটেড রোড। পাকিস্তানি যুগ, সামাজিক মাধ্যমে হিমন্ত পীযূষ বনাম গৌরবের তরজা তুঙ্গে। কাটলিচূড়া মণ্ডল বিজেপির তেরঙ্গা যাত্রায় সামিল 11টি গ্রামের বাসিন্দা। সংবেদনশীল তথ্য প্রচার পাকিস্তানকে, আক্ষেপ নেই, জেরা জানালেন ইউটিউবার জ্যোতি। জমাজুলের তাণ্ডবে অতিষ্ঠ লিংক রোডের জনগণ, খুব চরমে। এবং সর্বশেষ খবরটি হলো, স্মার্ট সিটি নয় যেন মহাসাগর, কৃত্রিম বন্যায় ভাসল মহানগর। পরিদর্শনে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এবারে শুনুন বিস্তারিত খবর। মেরামতির কাজ শুরু করতে 21 মে অর্থাৎ আজ বুধবার রাত 12টা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বদরপুর ঘাটের গেমন সেতু। সেতুর বিকল্প রুট হিসেবে সব ধরনের যানবাহন চলাচলের জন্য একই দিনে চালু করা হচ্ছে শিলচর কালাইন রোড। কিন্তু চিন্তার ও উদ্বেগের বিষয় হলো, শিলচর কালাইন রোড চালু করতে গিয়ে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনের এলিভেটেড রোডের নির্মাণ কাজ। গেমন সেতুর বিকল্প হিসেবে শিলচর কালাইন রোড চালু করার সরকারের এই সিদ্ধান্তে আপাতত অনিশ্চয়তার গর্ভে চলে যাচ্ছে এলিভেটেড রোড নির্মাণ। এক্ষেত্রে সবচেয়ে বড় খবর হলো, শিলচর কালাইন রোড চালু করতে সিঙ্কিং জোনে অর্থাৎ শিববাড়ি রোড পয়েন্ট থেকে বরাক নদীর পাশের 150 মিটার পর্যন্ত নতুন রাস্তা বানানো হয়েছে পাথর বিছিয়ে। 10 মিটার চৌড়া এবং 1.5 মিটার উঁচু এই রাস্তার উপর দিয়ে এখন নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে ভারী যান চলাচল করবে বরাক সহ মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে। ফলে সিঙ্কিং জোনের দুর্বল রাস্তা এত ভারী যানবাহনের ভার সইতে পারবে কিনা এই সংশয় থেকেই যাচ্ছে। যেখানে সিঙ্কিং জোনের রাস্তায় প্রতি 10-15 দিন অন্তর অন্তর মাটি বসে যায়, সেখানে 16 চাকা 32 চাকার গাড়ি মাল চাপিয়ে নিয়মিত চলাচল করলে রাস্তার কি দশা হবে এ নিয়ে ভীষণ উদ্বেগে রয়েছেন শিববাড়ি রোডবাসী। এদিকে পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এক নির্দেশ জারি করে জানিয়েছেন, শিলচর কালাইন রোডে সর্বোচ্চ 40 টন ওজন নিয়ে যানবাহন চলাচল করতে পারবে। অনিরুদ্ধ নাগ জানান, NHIDCL এবং পূর্ত বিভাগের যৌথ তত্ত্বাবধানে সিঙ্কিং জোনে নতুন রাস্তা বানানো হয়েছে। প্রথমে মাটির নিচে পাতা হয়েছে জিও শিট, এর উপর পর্যায়ক্রমে 1.5 মিটারের জিএসবি এবং 15 সেন্টিমিটার WMM করে তৈরি হয়েছে রাস্তা, যাতে এর ধারণ ক্ষমতা দীর্ঘ হয়। NHIDCL এর অধীন নির্মাণ সংস্থা TDS ইনফ্রা বানিয়েছে রাস্তা। অনিরুদ্ধ নাগ বলেছেন, NHIDCL কে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এখানে যেহেতু মাটি বসে যায়, ফলে এই রাস্তার উপর প্রহরীর মতো নজর রাখতে হবে। মাটি বসে গেলেই পাথর চাপিয়ে রুলার মেরে রাস্তার উচ্চতা বজায় রাখতে হবে, অন্যথায় বিকল্প সড়কের এই অংশ টিকবে না। এছাড়া TDS ইনফ্রাকে জানানো হয়েছে, যেহেতু এটি নদীর পাশের রাস্তা, এই জন্য 150 মিটার অংশে রোড ফেটি ব্যারিয়ার, সাইনেজ, রিফ্লেক্টর, স্পিড লিমিট সাইনবোর্ড ইত্যাদি বসাতে হবে। ওই অংশে ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত আলোর। গেমন সেতুর বিকল্প রুট হিসেবে তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন পড়ে যাওয়ায় ধাক্কা খেল এলিভেটেড রোডের কাজ। বহু কাঠখড় পুড়িয়ে এলিভেটেড রোডের পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল। গর্ত খুঁড়ে মেশিন ঢুকিয়ে 34 মিটার নিচে গিয়ে রোডের পিলার তুলতে করা হয়েছিল উপযুক্ত মাটির সন্ধান। কয়েক দফা পরিশ্রমের পর সেই টেস্ট পাইলিং যখন সফল হয়, ঠিক তখনই আটকে গেল কাজ। পাইলিংয়ের খুঁটির উপরেই এখন পাথর ফেলে তৈরি হয়েছে রাস্তা। এর ফলে ক্ষতি হয়েছে নির্মাণ সংস্থা হাইটেক কনস্ট্রাকশনের। এদিকে অনিরুদ্ধ নাগ আরও জানিয়েছেন, তারাপুর শিববাড়ি রোডের চাপ কিছুটা কমাতে এবং এই রাস্তায় হঠাৎ করে কোনো সমস্যা হলে এর বিকল্প হিসেবে চালু করা হচ্ছে বালিঘাট থেকে বৈরাগী বাজার হয়ে শ্রীকোনা ডেইলি বাজার পর্যন্ত আর্টারিয়াল রোড। এই রাস্তা ধরে শ্রীকোনা ডেইলি বাজারে এসে যেমন শিলচর ঢুকা যাবে, তেমনি শ্রীভূমি সহ যাওয়া যাবে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে। এতে হালকা যানবাহন নিশ্চিন্তে চলাচল করতে পারবে। অন্যদিকে NHIDCL সূত্রে জানা গেছে, গেমন সেতু আজ রাত 12টা থেকে বন্ধ করে আগামীকাল থেকে শুরু করা হবে মেরামতির কাজ। মেরামতির কাজের বরাত পেয়েছে জান্ডু কনস্ট্রাকশন। সেতুতে ব্যালেন্স ক্যান্টিলিভারের গার্ডারের গ্যাপ স্ল্যাব ভেঙেছে, সেইগুলি বদলে নতুন লাগানো হবে। ঠিক করা হবে সেতুর বিয়ারিং এবং পেডেস্টাল।
সরে যাওয়া বিয়ারিং সেন্টার করে গ্রিজ দিয়ে মজবুত করা হবে। অন্যদিকে তারাপুর সিংকিং জোনে নতুন বানানো রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী খবর, পাকিস্তানি যুগ, সামাজিক মাধ্যমে হিমন্ত পীযূষ বনাম গৌরবের তোড়জোড় তুঙ্গে। সীমান্তে যুদ্ধবিরতি হলেও পাকিস্তানের সঙ্গে কংগ্রেস সাংসদ গৌরব গগৈর যুগ নিয়ে আসামে চলছে রাজনৈতিক যুদ্ধ। এক্স হ্যান্ডেলে এই যুদ্ধে নেমেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীযূষ হাজারিকা, অন্যদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈর বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা ও মন্ত্রী হাজারিকা এক্স হ্যান্ডেলে 2022 সালে পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদের সেদেশের প্রতি সহানুভূতিসূচক পোস্টকে হাতিয়ার করে নেন। তারা বলেন, দেশ যখন পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিজয় উৎসব উদযাপনে ব্যস্ত ছিল, তখন কংগ্রেস সাংসদ গগৈ সে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সহানুভূতি প্রকাশ করেছেন। এটা তার বিশেষ রাষ্ট্রের প্রতি প্রীতির প্রতিফলন। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর এই মন্তব্যের পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া প্রকাশ করেন সাংসদ গগৈও। ভারত পাক সংঘাতকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও কংগ্রেস সাংসদের সামাজিক মাধ্যমের যুদ্ধে এবার টেনে আনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর সমালোচনার জবাব দিতে গিয়ে সাংসদ গগৈ পাকিস্তানের বন্যা নিয়ে 2022 সালের প্রধানমন্ত্রীর একটি পোস্ট টেনে এনে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত ও মন্ত্রী হাজারিকা কি প্রধানমন্ত্রীকেও বিশ্বাসঘাতক বলবেন? সামাজিক মাধ্যমে এই যুদ্ধের মধ্যে মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তার পাকিস্তান যুগ নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে ফের মুখ খুলেন কংগ্রেস সাংসদ গগৈ। প্রয়াত লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদী কারা কারা সাম্প্রতিক অতীতে পাকিস্তান সফরে গিয়েছিলেন তারও তালিকা এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন যোরহাটের কংগ্রেস সাংসদ। মুখ্যমন্ত্রীর গতকালের মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সত্য কথাই বলেছেন যে মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়ে মিথ্যা কথা বলা যায় না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জন্য গগৈ তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তার আসল স্বরূপ নিজেই প্রকাশ করেছেন বলেও মন্তব্য করেন। গগৈ বলেন, মুখ্যমন্ত্রীর পদে বসে আলফা, সারদা ইত্যাদির সঙ্গে সম্পর্ক রাখা যায় না, উচিত নয়। তিনি বলেন, আসামের জনগণের দুর্ভাগ্য যে 2021 সাল থেকে রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীর দেখা পাননি, দেখেছেন কেবল হিমন্ত বিশ্ব শর্মাকে। পাকিস্তান দূতাবাসে একাংশ ছাত্র ও যুব প্রতিনিধিকে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ঘটনা 10 বছর আগের 2015 সালের। পাকিস্তানের দূতাবাসে যাওয়ার সময় প্রতিনিধিদের সঙ্গে দি হিন্দু পত্রিকার মতো জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের সাংবাদিক ছিলেন। সাংবাদিকদের সামনে ভারতীয় প্রতিনিধিদের মগজধোলাই কী করে সম্ভব? মুখ্যমন্ত্রীর এই অদ্ভুত যুক্তির সমালোচনা করেন গৌরব গগৈ। নতুন দিল্লিতে গৌরবের সাংবাদিক সম্মেলন শেষ না হতেই এক্সে ফের সরব হন মুখ্যমন্ত্রী। লেখেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যতবারই ক্রিকেটে জয়ী হয়, দেশের একটি অংশই হতাশা প্রকাশ করে থাকে। একেবারে হাতে গোনা কয়েকজনই পাক অভ্যন্তরীণ মন্ত্রকের অনুমোদন নিয়ে সেদেশে সফরের সাহস দেখাতে পারেন। এমনকি খুব কম লোকই পাকিস্তানের অর্থে লালিত এনজিও থেকে মাসোহারা নিয়ে থাকেন। সবচেয়ে বিরল ও অস্বস্তির কথা হলো, এদের মধ্যে একেবারেই খুব কম লোক তাদের নাবালক সন্তানের ভারতীয় পাসপোর্ট জমা করে দেন। এরপরই গৌরবের প্রতি তার কটাক্ষ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসামের এক সাংসদ এমনই সব বিরল কৃতিত্বের অধিকারী। তবে একটা কথা স্পষ্ট জানিয়ে রাখতে চাই, এ ধরনের ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো উপযুক্ত আইন এদেশে রয়েছে। বিশ্বাসঘাতকতা এই দেশ সহ্য করবে না। সোজা কথায়, আসামের রাজনীতিতে এই ইস্যুটি যে কোনো টিভি সিরিয়ালের বোরিং এপিসোডকে হার মানাবে। প্রতিদিন যেভাবে রাজ্য রাজনীতির সর্বেসর্বরা এই ইস্যু নিয়ে একে অপরকে টার্গেট করে চলেছেন, তাতে সামাজিক মাধ্যমে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে নেটিজেনদের। পরবর্তী খবর, জমাজলের তাণ্ডবে অতিষ্ঠ লিংক রোডের জনগণ খুব চরমে। একদিনের বৃষ্টিতেই জমাজলে বেহাল অবস্থা শিলচরের প্রথম লিংক রোডের। রাস্তায় সাইকেল নিয়ে পড়ে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেতে হলো স্কুল পড়ুয়াদের। মঙ্গলবার সকাল থেকেই নাসুর বৃষ্টির কারণে লিংক রোডে জল জমে রাস্তা পরিণত হয় নদীতে। একে তো লিংক রোডের মুখে ড্রেন নির্মাণের কাজ থমকে রয়েছে, সেই কারণে রাস্তার অনেকটাই ছোট হয়ে পড়েছে, তার উপর জমাজলের সমস্যা। বিষয়টি নিয়ে এদিন সরাসরি জেলা প্রশাসন ও নেতাদের টুকলেন এলাকার ভুক্তভোগী নাগরিকরা। এলাকার বর্ষিয়ান ব্যক্তিত্ব সুব্রত দেব সংবাদ মাধ্যমকে জানান, বহু বছর ধরে জমাজলের সমস্যায় ভুগছেন লিংক রোড এলাকার নাগরিকরা। এবার ড্রেন ও গার্ডওয়ালের কাজের স্লথ গতির কারণে রীতিমতো হুজ্জতি পোহাতে হচ্ছে এলাকায় চলাচল করা নাগরিকদের। সকালের ধারা বৃষ্টিতে মানুষ নাজেহাল হয়েছেন জমাজলের তাণ্ডবে। প্রথম লিংক রোডের রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত জলে টাইটুম্বুর হয়ে পড়ে। সুব্রতবাবু আরও জানান, কয়েকজন পড়ুয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাইকেল নিয়ে মুখ তুবড়ে পড়েছে, জলে নাকানি চুবানি খেয়েছে।
শরীরে কিছুটা আঘাতও পেয়েছে তারা। এভাবে কতদিন লিংক রোডের মানুষ জমাজলে ভুগবেন? অনেকবার পৌরসভা ও জেলা প্রশাসনকে বিষয়টি জানালেও লাভ হয়নি। জল নিকাশি ব্যবস্থা সচল করতে 2024 সালের 29 ডিসেম্বর প্রথম লিংক রোডের সামনে 60,33,000 টাকা ব্যয়ে 815 মিটার জুড়ে ড্রেন ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাজ শুরু হয়েছে গত মার্চ মাসে, বর্তমানে থমকে রয়েছে কাজ। বরাদপ্রাপ্ত ঠিকাদারকে কাজের অগ্রগতি নিয়ে জিজ্ঞেস করলে নানা অছিলায় তিনি তা এড়িয়ে যাচ্ছেন। ফলে বৃষ্টি হলেই এলাকা চলে যাচ্ছে জমাজলের তলায়। জমাজলের কারণে তৈরি হচ্ছে ব্যাপক যানজট। এদিকে এলাকার অন্য বাসিন্দারা জানিয়েছেন, ভোট দেওয়ার সময় নানা প্রতিশ্রুতি দেন নেতারা, কিন্তু জল নিকাশি ব্যবস্থা নিয়ে যে সমস্যা এর সামান্যতম সমাধান হয়নি। থমকে রয়েছে ড্রেন নির্মাণের কাজ। এভাবে কতদিন মানুষ ভুগবেন? ভুক্তভোগী স্থানীয়রা আরও জানান, বর্ষা সবে শুরু হলো আর এখনই এই বিভৎস অবস্থা। কদিন পর তো বৃষ্টি বাড়লে প্রতিবারের মতো জল ঢুকবে ঘর বাড়িতে। শীঘ্রই জমাজলের সমস্যার সমাধান ও ড্রেন নির্মাণ কাজ শেষ না হলে সড়ক অবরোধ করে বিক্ষোভে ঝাঁপাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ। পরবর্তী খবর, পাকিস্তানে গুপ্তচর বৃত্তির অভিযোগে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তার বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানকে পাচার করেছেন দিনের পর দিন। এমনকি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যেও তার কোনো ভূমিকা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, যারা শান্তভাবে তদন্তকারীদের জ্যোতি জানিয়েছেন তিনি যা করেছেন তা তার চোখে ভুল নয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘ জেরা জ্যোতি তদন্তকারীদের জানিয়েছেন কোনো আক্ষেপ নেই। এমনকি 3 পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগও ছিল। এই বিষয়টি জ্যোতি নিজেই স্বীকার করেছেন। নিজের দেশের গোপন ও সংবেদনশীল তথ্য প্রতিবেশী রাষ্ট্রকে পাচার করায় কোনো ভুল পদক্ষেপ তিনি করেননি বলেই মত জ্যোতির। তদন্তকারীরা জানিয়েছেন, ভারত পাকিস্তান সংঘাতের আবহে যে সময় ব্ল্যাক আউট এবং সীমান্তবর্তী একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা ছিল না, তখনও পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করেছিলেন জ্যোতি। তদন্তে আরও জানা গেছে, জঙ্গি হামলার 3 মাস আগেই পহেলগাঁওয়ে গিয়েছিলেন জ্যোতি। কেন তিনি সেখানে গিয়েছিলেন, জঙ্গিদের তথ্য প্রচার করেছিলেন কিনা, হামলায় তার কোনো ভূমিকা ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, পাকিস্তানে 3 বার গিয়েছিলেন জ্যোতি, চীনে 1 বার গিয়েছেন। শীঘ্রই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।